সম্প্রতি চায়ের দোকানে দুই তরুণীর ধূমপানকে কেন্দ্র করে যে ঘটনাটি ঘটেছে এতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আমরা দেখছি কুশপুত্তলিকা দাহ করা হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার, এবং তিনি বলেছেন উন্মুক্ত জায়গায় সিগারেট খাওয়া নারী পুরুষ সবার জন্য নিষেধ। আবার এখানে আমরা আরেকটি বিষয় শুনছি, যেখানে একটি ওপেন জায়গা না, যেখানে তারা ধূমপানটি করেছে সেটা চায়ের দোকানের পাশে, সেটা আসলে পাবলিক স্পেস না বলেও দাবি এসেছে। এবং আরেকটি প্রসঙ্গ যে এখানে দুই তরুণীকে যে হেনস্থা করা হয়েছে, সেই হেনস্থায় তো আসলে এটা তো ক্রিমিনাল অফেন্স, তো তার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার ক্ষেত্রে বলা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের মধ্যে আপোষ হয়ে গেছে। আসলে এটা আপোষযোগ্য ঘটনা কিনা সেটাও একটা, সে বিষয় নিয়েও মন্তব্য আছে, দ্বিমত আছে। আমি প্রথমে এই বিষয়ে মাহমুদা হাবিব, আমি আপনার মন্তব্য জেনে নিতে চাই। বিষয়টা হচ্ছে যে গত কিছুদিন ধরে আমরা যেটা দেখছি, আমি একটু ধারাবাহিকভাবে একটু আগে থেকে আপনাকে বলি। প্রথমে আমি ধন্যবাদ জানাই আপনার এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণের জন্য, এবং আমার সহ আলোচকদের আমি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। যেটা আমরা আপনি যে স্পেসিফিক ইনসিডেন্টটা বলেছেন তার একটু আগে থেকে শুরু করতে চাই। এই বাংলাদেশে 5ই আগস্টের পরে দেখা গেছে যে ভয়েস রেইজ করার একটা সুযোগ এসেছে, মানুষ কথা বলতে পারছেন, নানা ধরনের মতামত, নানা পক্ষ। এখানে তো একটা দেশ অসংখ্য ধরনের পক্ষ বা অসংখ্য ধরনের মানসিকতা নিয়ে কিন্তু মানুষ বসবাস করেন। ফলে প্রত্যেকেই কিন্তু তাদের নিজস্ব যেটা ভাবনা সেটা নিয়ে সোচ্চার হয়েছেন, এবং যেটা হয়েছে ল এনফোর্সিং এজেন্সির রোলটা এখানে ভেরি উইক। ফলে হয়েছে কি যে একটা মোরাল পুলিশিং কিংবা এক ধরনের মব, বা আমি ঠিক মবও বলতে চাই না, এটা এক ধরনের দায়িত্ব মনে করে ফেলছেন কিনা দেশের মানুষ এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথাযথভাবে দায়িত্ব পালন না করতে পারাটার যেটা প্রবলেম দেখা দিয়েছে, সেটা হচ্ছে যে এই ধরনের ঘটনাগুলো আমরা দেখতে শুরু করেছি। প্রথম সম্ভবত নারী ফুটবলারদের নিয়ে কিছু ঘটলো। দেখুন, নারী ফুটবলারদের নিয়ে বিষয়টা আমি অ্যাকসেপ্ট করতে পারিনি একদম, কারণ হচ্ছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এটা আমরা বলছি 80-র দশকের কথা, তখন কিন্তু নারী ফুটবলের জন্য আলাদা ফেডারেশন তৈরি করা হয়েছিল। ততদিন ধরে আজকে বাংলাদেশে নারী ফুটবল চলছে। ফলে অল অন আ সাডেন একদল মানুষ মনে করছেন এটা সঠিক নয়, এটা আমি খুব সাদা চোখে দেখতে পারি না, গ্রহণযোগ্য তো কোনোভাবে নয়। কারণ এই যারা এটা তৌহিদি জনতা বলা হচ্ছে, কিংবা আপনি মব বলুন, যেটাই বলুন না কেন, আমার কাছে সবসময় মনে হয়েছে যে একটা ঘোলা পানিতে মাছ শিকারের একটা চেষ্টা। আর নারীর অবস্থা হচ্ছে, নারী হচ্ছে মোস্ট ইজি টার্গেট, কিংবা আপনার যেটাকে বলা যায় যে অনেক সহজ একটা বিষয় যেটা আলোচনায় উঠে আসে খুব দ্রুত। কিংবা আমরা যদি আরেকটু অতীতে যাই, তাহলে আমরা দেখেছি যে নানা ধরনের ঘটনা যখন ঘটে, দেশে বড় ধরনের বিষয় বা অন্যায় ঘটতে থাকে, তখন প্রায়শই আমরা দেখেছি যে নারী এবং জঙ্গি এই দুইটা ইস্যুতে এক ধরনের কাভার আপ ইনসিডেন্ট আমরা চোখে দেখতে পেয়েছি। এখন হয়েছে কি, এই ধারাবাহিকতায় নারী কিন্তু একটা হয়নি। এই নারীর ঘটনা যেটা আপনি অতি সম্প্রতি ঘটনাটা বললেন ধূমপান নিয়ে, সেটা হচ্ছে একেবারে নতুন, শেষেরটা। কিন্তু প্রথম থেকেই যদি ব্যবস্থাটা যথেষ্ট শক্তভাবে নেওয়া হতো, আজকের এই দিনটা আসার আমি অন্তত কোনো কারণ দেখি না। দ্বিতীয়ত, এখানে যারা নিষ্পত্তির কথাটা আসছে, প্রবলেম হয়েছে, হেনস্থা হয়ে গেছে, তারপরে মুরব্বীরা বসে সেটা নিষ্পত্তি করে দিয়েছে। এটা যদি আমি একটু নারী হিসেবে দেখতে যাই, তাহলে এটা অনেক ক্ষেত্রে ঠিক সব পক্ষ সম্মতি না থাকলেও সম্মতি এক ধরনের দিতে বাধ্য হন। কিন্তু যদি আসলেই এনাদের সাথে যে ধরনের হেনস্থা হয়েছে, সেটার তো আমার মনে হয় একটা ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি। কারণ আগামীতে, আজকেই বোধহয় আমি একটা ফেসবুকে একজন অ্যারেস্ট হয়েছে, ওইটা দেখলাম যে সে কী ধরনের পোশাক পরবে সেটা নিয়ে একটা কমেন্ট এবং থ্রেট করার ফলে সে যেই ভদ্রমহিলার সাথে এটা হয়েছে, যে তরুণীর সাথে, তিনি কিন্তু এটা এভিডেন্স সহ ফেসবুকে পোস্ট করেছেন। এই যে ধারাবাহিকভাবে একটার পর একটা ঘটনা ঘটে গেছে, এবং কোনোটারই দৃষ্টান্তমূলক আপনি ব্যবস্থা না নেওয়াতে পরবর্তী ঘটনাটা ঘটার সুযোগটা তৈরি হয়ে যাচ্ছে। এমনকি এই সরকারকে অস্থিতিশীল করার অসংখ্য পরিকল্পনা যে সিন চলছে, এবং অসংখ্য প্রচেষ্টাও চলছে। এটাকে যদি আপনি ওইভাবেও দেখেন, তাহলেও এটা সরকারের ব্যর্থতা, কোনো সুযোগ নাই তাদের দায় এড়ানোর।
কারণ প্রথম ঘটনাগুলোতেই যদি শক্তিশালী ব্যবস্থা নেওয়া হতো তাহলে কিন্তু আপনার আজকের এই যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি এটার কোনো প্রয়োজনই পড়তো না। আর শিশু এবং নারী বিষয়টা হচ্ছে এমন বিষয় যেটা মানুষ অস্থির বোধ করে এবং মানুষের নিরাপত্তাহীনতার বোধটা খুব সহজে তৈরি হয়। ফলে টার্গেট হিসেবে যদি কোনো পক্ষ মনেও করে থাকে যে আমরা অস্থিতিশীলতা তৈরি করতে চাই, এই দুইটাই কিন্তু সবচেয়ে সহজ টার্গেট বলে আমার নিজের মনে হয়। ধন্যবাদ আপনাকে। কিন্তু এই যে তৌহিদি জনতার কথা যে আমরা শুনি, আপনি কি মনে করেন? আপনি তো বললেন যে এই সরকারকে অসহযোগিতা করার জন্য এটা করা হচ্ছে, এটা কি? আমি একটা পার্ট বলেছি। আর তৌহিদি জনতা কারা আসলে? তৌহিদি জনতা কারা এটাই তো আমরা এখনো বুঝতে পারলাম না। তৌহিদি জনতা প্রথম থেকেই শুনতে শুনতে এসেছি। এই তৌহিদি জনতার পরিচয় কিংবা তাদের অ্যারেস্ট হওয়া, তাদের ঠিকুজি কুষ্টি আমাদের সামনে আসছে না কেন? আপনি এই ব্যর্থতাটাই কিন্তু নতুন করে নতুন তৌহিদি জনতা তৈরি করছেন না। লাস্ট ইনসিডেন্টে সম্ভবত এক ভদ্রলোক লোকেট হয়েছেন টেসবুকে, আমি দেখলাম ওনার ছবি টবি এসেছে, কিন্তু বাকি তৌহিদি জনতারা গেল কোথায়? এই তৌহিদি জনতার প্রশ্ন আমি মানে আমার প্রথম থেকেই আছে যে আপনি যখন একটা জেনারেলাইজ করে ফেলছেন একদল লোককে, তাদের পেছনে আপনি ইনভেস্টিগেশনটা প্রপার করছেন না যে আসলে এটার পেছনে ফাইন্যান্সড হয়েছে কিনা কিংবা এটা প্ল্যানের একটা অংশ কিনা, সেটাও তো খতিয়ে দেখার দায় সরকারেরই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আমি আরেকটু যদি স্পেসিফিক হই, তারা তো এই জায়গায় মিজারেবলি ফেল করেছে। ফলে তৌহিদি জনতাই থেকে গেছে।